বিমানটা আপনি শোনেন, এই যে বিমানটা 500 টাকা ছিল 200 টাকা বাড়িয়েছে। ইন্টারনাল বিমানে এখন লোকজন মোটামুটি যারা বিমানে চড়ে তারা 200 টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না আপনি। অতএব এইগুলো একরকম মার্জিনাল। আর পৃথিবীর কোনো দেশেই কিন্তু এখন দেখবেন, নেপাল ধরেন, ভুটান, এত লো ট্যাক্স কোথাও নাই সব জিনিসের উপরে। সেটা কিন্তু এসেনশিয়াল জিনিসটা আমরা সবসময় বলেছি, ওটা তো আমরা অলমোস্ট জিরো করে নিয়ে আসি। দুধ বলে জিরো একটা প্রপোজাল ছিল। হ্যাঁ, না না, আপনারা আরেকটা জিনিস মিস করছেন। আমরা ভ্যাটটা ইউনিফর্ম 15% করেছি, কিন্তু সেখানে ক্যালকুলেশন যখন হয় প্রত্যেকটা ভ্যাটের স্টেজে যখন তার ট্যাক্সটা দেয়, আলটিমেটলি কিন্তু সে 15% ভোক্তা দিচ্ছে না, কারণ বাকিগুলোর জন্য সে ইনপুটের জন্য রিবেট পাবে। এটা একটু জিজ্ঞেস করে নেন, ওরা জানে কীভাবে সে করবে। যে 15 যে চলে যাবে 5-এর থেকে 15 হবে না। অর্থনীতিতে মোটামুটি তো আমার অর্থনীতি একটু স্ট্রং তো হয়েছে, স্টেবিলাইজেশন। আমি বলবো না সব ক্ষেত্রেই যে ব্যাংকিং সেক্টরে কিছু শৃঙ্খলা ফিরে আসছে, এবং বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে কিছু কিছু দুর্বল ব্যাংকে যাতে অ্যাটলিস্ট ডিপোজিটার্সদের ইন্টারেস্ট লিকুইডিটি পায়। আপনি দেখলেন তো 22,000 কোটি টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ সাপোর্ট দেওয়া হচ্ছে। আর বাকি অন্য জিনিসগুলো যে আপনার এই যে খাদ্যদ্রব্যের ব্যাপারে আমরা ট্যাক্স কমাতে মোটামুটি কিন্তু সহনীয় স্বস্তি পাচ্ছে জনগণ। আপনার দেখেন স্বস্তি না পাওয়ার তো কোনো কথা না। এই যে বাড়ানোর যে প্রস্তাব করলেন, এটা কেন করলেন? এটা করার কারণটা হলো, আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। পৃথিবীর কোনো দেশেই একটা বাজেট ডেফিসিট আছে, ওটার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। আর সাথে সাথে আপনারা দেখবেন আমাদের কিছু সে আছে প্রেফারেন্স, যে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য আইটি খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না, বরং আমরা বৃদ্ধি করব। অর্থাৎ সোশ্যাল সেক্টরটা রাখি, সাথে সাথে আমাদের অন্যান্য সেক্টরগুলো হিসেবে করে আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে। আমার ধার করে, ডোমেস্টিক ধার করে আর বিদেশ থেকে ধার করে বেশি দিন চলা যায়। না, IMF-এর না, IMF আমরা রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে। আমরা যখন ওদের সাথে আলাপ করলাম, ওরা বললো যে এর বেশি আমরা বিয়ার করতে পারবো না। প্লাস ইন্টারেস্টের ব্যাপার আছে, পরিশোধের ব্যাপার আছে, এগুলো ডেট মানে ঋণ পরিশোধ, এগুলো চিন্তা ভাবনা করি কিন্তু করা হয়। সরকারের বাইরে যখন থাকতেন বা ছিলেন, তখন ভ্যাট বা কর বাড়াইলে সবাই সমালোচনা হতো যে কেন বাড়ানো হলো। আপনারা নিজেরাও সরকারে এসেছেন জনগণের স্বস্তি দেওয়ার জন্য, এটা আপনাদের হাত দিয়ে। না না, আমি কিন্তু যখন বাইরে ছিলাম ভ্যাট ইসের ব্যাপারে কোনোদিন বলিনি যে ভ্যাট বাড়াচ্ছ কেন, এই করছো কেন। আমি বেশিরভাগ ক্রিটিসাইজ করতাম আর্থিক ডিসিপ্লিনের ব্যাপারে, করাপশনের ব্যাপারে, লোন ডাইভার্সনের ব্যাপারে, ডিফল্ট লোন ব্যাপারে, প্রভিশনের ব্যাপারে। এবং আমি বলতে 2% যে আপনার চলে আসছেনি, আমার সঙ্গে 10% চল, সেইগুলো আমি ক্রিটিসাইজ করতাম। এইগুলো এখন এগুলোতে করে আস্তে চলে যাচ্ছে। আপনি দেখেন 90 দিনের পর আপনার ইসে হবে। ভ্যাট দিয়ে একটা পোর্শন না, সবটা না, ইউ আর রাইট, যে একটা পোর্শন আমি তো ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিতে পারবো না চট করে। কোম্পানি ট্যাক্স যদি আরও বাড়ায়, ওয়ান অফ দ্য হাইয়েস্ট। আমাদের কিন্তু সব সার্বিক চিন্তা করে আমাদের আস্তে আস্তে আমরা ইম্পোর্ট কমে যাচ্ছে। ইম্পোর্টে যে আমরা ইনকামটা পেতাম, আমরা এখানে চেষ্টা করি ডোমেস্টিক, সব চিন্তা ভাবনা করি আমরা এটা করেছি। কষ্টটা আপনি যে মনে করেন যেসব পণ্য পেতে, সব মনে হয় না যে কষ্টটা। এরপরে যদি আমরা অন্য সেক্টরে, আমরা সার্ভিস সেক্টরে যেসব, আপনি এদিকে কম মূল্যে ট্যাক্স দিচ্ছেন না, ওইদিকে কোথাও কোনো একটা সার্ভিস পেতে যাচ্ছেন, টেবিলের নিচে দিয়ে টাকা দিচ্ছেন, ওটা কষ্ট হলো না আপনার? ওগুলো তো কমবে। এগুলো দেখতে হবে বাজেটটা কীভাবে একজন ইসে করে, ম্যানেজ করে। না, ট্যাক্স তো বাকি আছে, ওটা তো ভ্যাটটা তো আমার ট্যাক্স ল যখন বাজেট আগে আপনারা দেখবেন, সেটা তো বাকি। আপনারা একটা পার্সিয়াল দেখছে কেন? ভ্যাট আর আমাদের ট্যাক্স, কাস্টমার, ওগুলো তো বাকি আছে এখনো।